আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে, সেটা না হলে তারেক রহমান সরকারের পক্ষেও কিন্তু সম্ভব নয় বেশি দিন থাকা। আমি তারেক রহমান যেটা বলছি, তিনি তার নিজের কথা নিজে খেলাপ করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছিলেন রয়টার্সকে দিন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করেন না। তারই সরকার এমন একটা বিল আনছে, মানে তিনি কি অসহায়? তিনি কি অন্য কোন নেতাদের দ্বারা গৃহবন্দী? তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশে এসে বলেছেন যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে তারা নিয়ে যাবেন ভারত থেকে, এবং শেখ হাসিনাকে সন্ত্রাসী নেত্রী বলেছেন তিনি বলেছেন ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবেন না। তিনি সন্ত্রাসী বলেছেন, এটা ঘটনা, এটা আমি এখানে মিটিংও বলেছেন, এখানে মিটিংও তিনি বলেছেন আর কি, যে ওই সন্ত্রাসী এসব কথা বলেছেন আর কি সবই। মানে তিনি সন্ত্রাসী, তিনি এটাও বলেছেন আওয়ামী লীগ বলে আর কোনো দলের অস্তিত্ব নেই বাংলাদেশে। এটা সত্যি কথা। সেরকম যদি হয়, আমার মনে হয় তাদের উচিত শেখ হাসিনাকে আবার ওখানে ফেরত দিয়ে জায়গা করে দেওয়া, যাতে তিনি রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করুক। সেই সাহস আছে তার। হুমায়ুন কবির কেন? হুমায়ুন কবিরকে হয়তো বলছি না যে তার কোনো সাহসই নেই, হিম্মতই নেই, বা বিএনপির কোনো হিম্মতই নেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার। কারণ রাজনীতি করতে দিলে কি হবে সেটা খুব ভালো করে ধরা যাবে। এই বক্তব্যের পরে আপনার ভারতের যাদের সাথে কথা হয় আওয়ামী লীগের নেতা, তাদের প্রতিক্রিয়া কি আপনার কাছে? প্রতিক্রিয়া হচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই, পাগলের মতো বলছেন ওরা। বলে জানা কথাই ছিল, এর মধ্যে নতুনত্ব কি বলে? নতুনত্ব কিছু শুনিনি তো। বিএনপি কোন দিন আমাদের সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেছে? এটা তো শুনিনি কখনো। নতুন তো কিছু, মানে এটা তারা বলবেন না, স্বাভাবিক। আমরা আমাদের মতো সুযোগ সুবিধা মতো রাজনীতি করবো। তারা ধন্যবাদ যে ভারত সরকারকে দিয়েছেন, যে ভারত সরকার তাদের এখানে আশ্রয় দিয়েছেন এবং তারা আশ্রিত হয়ে আছেন সমস্ত সুযোগ সুবিধা সহ। ফলে সেটা তো তারা উপকৃত, সে বিষয়ে তো তাদের কোনো, এ ব্যাপারে তাদের কোনো দ্বিধা কিছু নেই। তারা জানেন তারা সময়ের অপেক্ষায় আছেন এবং তারা মনে করেন একটা সময় মানুষের চাপে বাধ্য হবেন বিএনপি সরকার যে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে, সেটা না হলে তারেক রহমান সরকারের পক্ষেও কিন্তু সম্ভব নয় বেশি দিন থাকা। কেন এটা? কারণ জামায়াত তার উপরে চেপে বসবে না। জামায়াত ওখানে একটা প্রধান বিরোধী দল, তারা যা চাইবেন, তারা যে মানে রীতিমতো ডিকটেট করবেন, সেরকম কিছু লক্ষণ আমরা দেখতে পেয়েছি না। কিন্তু একটা খুব জানি না তোমাদের ওখানে ব্যাপক আলোচনা হয়েছে কিনা বলতে পারবো না, যেটা হচ্ছে যে ওই সম্প্রতি একটি বিল আনা হয়েছিল বাংলাদেশের পার্লামেন্টে। বিলটা বোধহয় আমি জানি না পাশ হয়েছে কিনা, এখনো বোধহয় পাশ হয়নি। বিলটা উত্থাপিত হয়েছে। যে বিলটাতে রোটে গিয়েছিল, বহু সাংবাদিক লিখেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নির্দেশ, যেটা এক্সিকিউটিভ অর্ডারে হয়েছিল। এক্সিকিউটিভ অর্ডারটা আজও আছে, কিন্তু ওটা আওয়ামী লীগের নাম কোথাও নেই ওই বিলটায়। ওই বিলটা আছে রাজনৈতিক দল গোষ্ঠী এবং রাজনৈতিক দল। এখন অনেকে প্রশ্ন তুলছেন, শুনেছি আমি, যে এই রাজনৈতিক দল বলতে কি জামায়াত ইসলামী, তাকেও কি নিষিদ্ধ করা হবে ওই আইনের বলে? এটা জামায়াতের প্রশ্ন আছে। এমনকি ভবিষ্যতে যদি আরেকটা কোনো সরকার হয়, সেই সরকার ওই আইন বলে বিএনপি কে নিষিদ্ধ করে দিতে পারে। ওই আইনটা তো যদি পাশ হয়ে যায়, তাই না? ফলে এই বিষয়টা কেবলমাত্র আওয়ামী লীগের সমস্যা নয়, সমস্যাটা বিএনপির, সমস্যাটা জামায়াত। ফলে ওই বিলটির ভবিষ্যৎকে আমি এখন জানি না, বলতে পারবো না। সেটা বাংলাদেশের সাংবাদিকরা আলোকিত করলে বুঝতে পারবো। আমি বিলটাতে জেনেছি যখন আওয়ামী লীগ বলে কোনো দলের নাম লেখা। আমি তারেক রহমান যেটা বলছি, তিনি তার নিজের কথা নিজে খেলাপ করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছিলেন রয়টার্সকে দিন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করেন না। তারই সরকার এমন একটা বিল আনছে, মানে তিনি কি অসহায়? তিনি কি অন্য কোনো নেতাদের দ্বারা গৃহবন্দী? তিনি কি অন্য, আমি জানি না গৃহবন্দী কিনা বলতে পারবো না, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে ঘুরছেন, তিনি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন, সবই করছেন। কিন্তু মূল নীতিগত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোকে তিনি নীরব, মানে তার নীরব সম্মতি আছে তাদের। এবং সম্মতি না থাকলে তো তার পক্ষে প্রধানমন্ত্রী থাকাও সম্ভব নয়।
সেটা ঘটনা। এর ফলে তিনি এগুলো যা বলেছেন সেগুলো দেখা যাচ্ছে সেগুলো তিনি নিজেই তার মানছেন না। আপনি বেশ কয়েক মাস আগে আমাদের অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে যেতে চান। এক সময় ভারতীয় কর্মকর্তাদেরও বলেছেন আপনারা ব্যবস্থা করেন, আমি আমি চলে যাব, কিন্তু ভারতীয় কর্মকর্তারা তার নিরাপত্তার কারণে সম্মতি দেননি। এখনো কি তার বাংলাদেশে আসার মতো কোনো পরিস্থিতি আছে মনে হয় আপনাদের? এখন তো নেই, কারণ হচ্ছে নেই এই কারণে আমি বলছি, সেইটা তো ঘটনাটা ঘটেছিল, প্রেক্ষাপটটা ছিল গোপালগঞ্জে, তার নিজের জায়গায় যে ধরনের হত্যাকাণ্ড ঘটছিল ইউনূস সরকারের আমলে, নৃশংস কাণ্ড ঘটিয়েছিল তারা, সেই কারণে তিনি আবেগপ্রবণ হয়ে সেটা বলেছিলেন। এখন তিনিও কিন্তু আশা করছেন যে নিশ্চয়ই তারেক রহমান সরকার একটা কোনো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন আর কি। সেটা করলে তিনি তখন ফিরবেন, নিশ্চয়ই ফিরবেন, ফিরবেন না এরকম তো কোনো কথা নয়। যে এই মুহূর্তে তিনি কাল বা পরশুর মধ্যে ফিরে যাচ্ছেন বা ফিরতে চান এরকম কোনো ব্যাপার না। তার তো প্রাণহানির সংশয় আছে। আগে তারেক রহমান প্রতিশ্রুতি দিই যে তিনি ফিরলে তাকে ফাঁসি দেওয়া হবে না, তখন তিনি বিবেচনা করে দেবেন। সেরকম তো কোনো প্রস্তাব আসেনি এখন। তারা তো বলছেন শেখ হাসিনাই গ্রহণযোগ্য নয়, তাই না? শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে তারা মেনে নেবে, কাকে মেনে নেবেন? শেখ হাসিনা প্র্যাকটিক্যালি শেখ হাসিনার আসলে গত 18 মাস 20 মাসে বাংলাদেশের সরকারের নানা ব্যর্থতার কারণে বাংলাদেশে শেখ হাসিনার পপুলারিটি অনেক বেশি বেড়েছে, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে গেছে। এর জন্য তারা মাইনাস শেখ হাসিনা হতে চিন্তা করে। না, সে তো অবশ্যই, তারা তো চাইবেই, তারা তো জানে যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করলে আর তো কি হবে, বিএনপির কি অবস্থা হবে, সমঝোতা না করলে তারা তো পারবেন না। মানুষ, বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গেই আছেন। সে ওনারা যাই ব্যাখ্যা দিন আর যাই বলে থাকুন, ওই যে বড় বড় কথা বলছে না যে আর শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ, তো শেষই যখন একটা দল, তাকে তো ভয় পাওয়ার কি আছে? দেখে তো মনে হচ্ছে প্রতি মুহূর্তে সকাল বিকাল ভয় পাচ্ছে না, এই আওয়ামী লীগ এসে গেল, এই আওয়ামী লীগ এসে গেল, তাই না? সেটা তো নয় বাস্তব অবস্থা। এটা ঘটনা, তুমি যেটা বলেছো এটা ফ্যাক্ট। এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তুঙ্গে। যদি কোনো ভোট হয় তাহলে আওয়ামী লীগ সাধারণভাবে যে ভোট পাবে সেই ভোট তারা জীবনে কখনো পায়নি। হয়তো শেখ হাসিনা, আওয়ামী লীগ মুজিবুর রহমান যেরকম ভোট পেয়েছিলেন সেরকম ভোট পেতে পারে। আরেকটা দেওয়ালে একটা ইন্টারভিউতে আওয়ামী লীগের একজন নেতা জাহাঙ্গীর কবির নানক, যিনি আপনাদের দিল্লি প্রেস ক্লাবে গিয়েছিলেন, তিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। আমি জানি না, এটা তার হয়তো অনুমান। তিনি হয়তো জানেন তিনি পার্টির শীর্ষ নেতা এবং তার সঙ্গে তো শেখ হাসিনার কথা হয়, ফলে তিনি হয়তো তার ভিত্তিতেই বলে থাকবেন আর কি যে ডিসেম্বরের মধ্যে হয়তো ফিরবেন। হয়তো তার ধারণা ডিসেম্বরের মধ্যেই সরকার আদৌ থাকবে কিনা সেটাও একটা সমস্যা আছে, সেসব কারণে হয়তো বলে থাকবেন। নিশ্চয়ই তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য আছে এবং তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, ঘনিষ্ঠ নেতা। তার সঙ্গে শেখ হাসিনা পরামর্শ করেন নিয়মিত, তার উপর নির্ভর করেন। এবং আমি জানি যে তুমি যার কথা বলছো জাহাঙ্গীর কবির নানক, তিনি বাংলাদেশে তার তৃণমূল স্তরে প্রচুর কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, এটাও আমি জানি। তার সম্পর্কে বাংলাদেশে যাই প্রচার হোক সেটা নয়, বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে না এমন কোনো কথা নয়, তাকে গ্রহণ করতে পারে। এখন জানি না আমি শেষ পর্যন্ত কি হবে। তিনি যখন বলছেন শেখ হাসিনা ফিরবেন, নিশ্চয়ই তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে, এই ভিত্তিতেই বলছেন। এবং আমার মনে হয় তিনি খুব সিরিয়াস নেতা, তিনি খুব বাজে কথা বলার লোক না। আপনি কিন্তু সেই বৈঠকে যারা ছিলেন তাদের একজন, আপনি সেই বৈঠকের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু কোন বৈঠকে? ওই যে বৈঠকটা গেল, গোপনে একজন ছবি তুললো, বাইরে চলে গেল ছবিটা। না, তাতে তো অন্য কিছু না, এটা সাধারণভাবে তারা ভারতের জাতীয় স্তরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন।
তার মধ্যে আমিও ছিলাম, আমিও আমন্ত্রিত, এবং সেখানে 14-15 জন ছিল, আমি তো একা ছিলাম না, 14-15 জন ছিল। এবং তারা সকলেই তারা জানতে চাইছিল পরিস্থিতি কি। প্রথম তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা হলো, কেন সরকারের পতন হওয়ার কারণ কি, কিভাবে তারা ফিরতে পারেন, কি হবে তারা, এবং ভারত সরকার সম্পর্কে কি ভাবছেন, বা আন্তর্জাতিক স্তরে কি অবস্থা, এইসব বিষয়ে আলাপচারিত হয়েছে। কোনো সুনির্দিষ্ট তুমি যদি বলো কোনো একটা পার্টিকুলার কোনো ব্রেকিং নিউজ, এরকম কিছু ব্রেকিং নিউজ ছিল না তাতে। একটা মানে গোটা বিষয়টা সার্বিক পরিস্থিতি নিয়ে একটা মন্থন হয়েছিল আর কি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে। কোন সাংবাদিক কি ওই বৈঠকের পরে কিছু ইয়ে পাবলিশ করেছেন? কোন লিখিত? পাবলিশ করার তো কথা নয়। আমরা তো মানে এই ধরনের নেতাদের সঙ্গে যখন কথা বলি, যদি তারা বলেন যে এটা পাবলিশ করার কিছু নয়, আমরা তাকে সম্মান দিই। আমরা তো অসম্মানজনক কিছু করি না। এটা আমাদের ভারতীয় সাংবাদিকদের চিরাচরিত রীতি। তিনি যদি চাইতেন এটা প্রকাশ করুন, তাহলে প্রকাশ করতেন। তিনি যখন বলছেন এটা তো একটা মত বিনিময়, মানে ভারতীয় সাংবাদিকরা কি ভাবছেন সেটাও তাদের জানার উদ্দেশ্য ছিল। কেবলমাত্র তারা কি ভাবছেন সেটা নয়, এটা মত বিনিময় ব্যাপার ছিল। আর না, সেটা নিউজ কোনো প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয়। ওই যেটুকু প্রকাশিত হয়েছে সেটা বাংলাদেশের কিছু তৃতীয় শ্রেণীর সাংবাদিক করেছে, সেটা আমি জানি, কিন্তু ভারতে কিছু প্রচারিত হয়। সেখানে কোনো তথ্য নাই, ছবি তথ্য দেওয়ার বললাম তো, কোনো নিউজ যদি বলা হয় এটা খবর, সেরকম কিছু ছিল না তো। 15 বছরের শাসন, কোথায় ব্যর্থতা, এগুলোর মধ্যে কোনো খবর নেই তো কিছু। এগুলো একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা বোঝা কি অবস্থা, তারা কিভাবে আছেন, কি করতে পারেন ভবিষ্যতে বলেছেন, তাদের বলেছেন মানুষের মধ্যে ফিরতে হবে। খবর যদি বলো ব্রেকিং নিউজ এইটাই যে তারা কিভাবে মানুষের মধ্যে আবার ফিরবেন, সেই তার আলোচনার মধ্যে অবশ্যই যে আলোচনাটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ও তার ভবিষ্যৎ। সেটা তো আমি দেখলাম যে কিছুটা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রী ঢাকার কিছু লোককে বলেছেন যে তারা এই কথাটা বলে এসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া, এবং কিন্তু যেটা তারা বলেছেন যে আলোচনাটার কথাটা উনি হুমায়ুন কবির প্রকাশ্যে বলেননি, যেটা এখানে বলেছেন উনি না, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের একটা বাংলাদেশের স্থান আছে, সেই স্থানটা তারা দিতে আগ্রহী, কিন্তু সেটা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা হলে তাদের হয়তো তারা তার জায়গা দিতে পারে না আর কি। এটা একটা বড় আলোচনা হয়েছে। সেই আলোচনাটা তো ভারতের কিছু করার নেই। শেখ হাসিনাকে সরে গিয়ে অন্য কাউকে নেতৃত্ব দিতে দেবেন কি দেবেন না, সেটা শেখ হাসিনা ডিসাইড করবেন, কিন্তু ভারত ডিসাইড করবে না, আমরাও তো ডিসাইড করবো না। এখন সেটা আমরা জানি না যে শেখ হাসিনা এই বিষয়ে কি ভাবছেন। সেটা পরবর্তীকালে নিশ্চয়ই এই বিষয়ে খোঁজ রাখবো, তখন জানতে পারলে নিশ্চয়ই জানাবো। আর সুতরাং মোদ্দা আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রথম একটা আলোচনা, যে আলোচনা যে বাংলাদেশ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আলোচনার প্রসঙ্গে আর ভারতের যে বিবৃতি, দুটোর মধ্যে ফারাক আছে। বাংলাদেশের আলোচনায় বলা হয়েছে তারা হাদির হত্যাকারী শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছেন। ভারতের বিবৃতিতে কোনো উল্লেখ নেই একটাই কারণে, যে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, সেই জন্য তার উল্লেখ নেই। তারা একতরফা বলেছেন ওইটা ডোমেস্টিক কনস্টিটিউন্সিকে বোঝানোর জন্য আমরা কিন্তু দাবিটা তুলেছি। এটা আমি জানি, যেখানেই তারা যাবেন, মরিশাসে গেছেন, সেখানে ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে একই কথাই বলেছেন, শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছে, এটা তারা বলে যাবেন। কিন্তু যেটা ভারতে বলেছেন সেটা সেখানে বলছেন না। সেটা হচ্ছে এই বিষয়টা একমাত্র দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জরুরি বিষয় নয়, এটা থাকবে, কিন্তু এটা ছাড়াও আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিতে চাই। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 70-72টার মতো বাইল্যাটারাল মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো ধীরে ধীরে, যেমন গঙ্গা চুক্তি যদি করতে হয়, এরকম তো হঠাৎ দেশে হবে না চুক্তি, সেটা যৌথ নদী কমিশনের বৈঠক বসতে হবে, সেই বৈঠকে আলোচনা হবে, সেই বৈঠকে আলোচনা থেকে একটা নির্দেশে সেটা পৌঁছবে একটা জায়গায়। আর তোমার অন্যান্য বিষয়ের মধ্যে যেগুলো আছে, যে বাণিজ্যে তারা মনে করছে তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহার করা হোক, সেগুলো ব্যাপারে কারণ ভারতের বাণিজ্য মন্ত্রী তো দেখাই করেনি। বাণিজ্য ঘোষণা হয়েছিল, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তার বিকেল 3টে বাণিজ্য ভবনে বৈঠক, সেটা হয়নি কিন্তু বৈঠকটা, কারণ বাণিজ্যের ক্ষেত্রে এখনই কোনো সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারত হয়তো ভাবছে না, একটু দেখতে চাইছে, আর একটু অপেক্ষা করতে চাইছে, একটু বুঝে নিতে চাইছে, কিন্তু একেবারে উপেক্ষা করা হচ্ছে না। এটা ঠিকই, সম্পর্কটা
রাখার ক্ষেত্রে কেউ যদি দাবি মানে মনে করেন যে এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যমেই দেখছি এটাকে একটা বিশাল ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। আমি তো ইতিবাচক কিছু তো খুঁজে পাইনি, একটা সম্পর্ক তৈরি হলো নতুন করে, এবং যেহেতু বলেছেন পড়াশোনা শূন্য থেকে শুরু হলো। কারণ শূন্য কেন? কারণ ইউনূস সাহেব তো গোটাটাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সম্পর্কটাকে, তিনি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বলছিলেন। সেইগুলোকে এখন তোমার কি দাঁড়ায় আর কি, ফলে এটা এখন এরকম নয় যে তাকে উপেক্ষা করা হচ্ছে বা ভারত উপেক্ষা করবে এরকম কোনো বিশ্বাস হয়। কারণ ভারত চায়, এটা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা হয়েছে, তারা চান যে আওয়ামী লীগকে ভারত বাংলাদেশের রাজনীতিতে স্থান দিতে হবে। এই দলটির কারণে বাংলাদেশের সৃষ্টি, এই দলটিকে রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে রাখা উচিত। বাকি দলটা আমি তৈরি হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার কথা, আর আওয়ামী লীগ তৈরি করেছে বাংলাদেশ, তাই না? দুটোর মধ্যে ফারাক আছে না, একটা দলের জন্ম একজন আর একটা দলের জন্ম আন্দোলন থেকে, মানুষের সংঘর্ষের মাধ্যমে। ফলে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখন এটা দেখা যাক তারা কিভাবে এটাকে রিয়াক্ট করেন, কিভাবে তারা এটাকে দেখেন।